চলো আজকের আবারও চলে আসলাম জীবিত মৃত গল্পের তৃতীয় পর্ব নিয়ে। কাপড়ে কাদা লেগে আছে, রাতটি জাগার ফলে পাগলের মতো কাদম্বিনীর চেহারাটা অদ্ভুত লাগছে। এরকম যদি মানুষরা দেখে তাহলে পাগল বলবে এবং ছেলেরা দূরে পালিয়ে গিয়ে ঢিল মারছে। সৌভাগ্যক্রমে একটি পথিক ভদ্রলোক তাকে সর্বপ্রথম এই অবস্থায় দেখতে পায়। সে এসে বলল, মা, তোমাকে ভদ্রবাড়ির বউ বলে মনে হচ্ছে। তুমি এরকম ভাবে একা একা কোথায় যাচ্ছ? কাদম্বিনী প্রথমে কোনো উত্তর না দিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ কোনো কিছু ভাবতে পারছে না। সে কি সংসারের মধ্যে আছে না তাকে ভদ্রবাড়ির বউ লাগছে? এক গ্রামের পথের পথিক তাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে। এই সমস্ত কথাই তার কাছে অবাস্তব মনে হচ্ছে। পথিক আবারও জিজ্ঞাসা করলো, চলো মা, তোমাকে ঘরে পৌঁছে দিই। তোমার বাড়ি কোথায় আমাকে বলো। কাদম্বিনী চিন্তা করতে লাগলো। শ্বশুর বাড়ির কথা মনে আনা যাবে না, বাপের বাড়ি তো নেই। তখন ছেলেবেলার বন্ধুকে মনে পড়লো। যোগমায়ের বন্ধুর সঙ্গে ছেলেবেলা থেকে বিচ্ছেদ, কিন্তু মাঝে মাঝে চিঠি লিখি। এক সময় ভালোবাসার লড়াই চলতে থাকে। কাদম্বিনী যোগমায়াকে খুবই ভালোবাসে, আর যোগমায়া তো ভালোবাসেই। কোনো সুযোগে একবার যদি দুজনের মিলন হতো তাহলে একদণ্ড কেউ কাউকে ছাড়া চোখের আড়াল করতো না। এ বিষয়ে কোনো পক্ষেরই সন্দেহ ছিল না। কাদম্বিনী ভদ্রলোকটিকে বলল, নিশ্চিন্তাপুরের শ্রীপতি চরণ বাবুর বাড়ি যাব। পথিক কলকাতায় যাচ্ছিলেন। নিশ্চিন্তাপুর যদিও বা কাছাকাছি নয়, তবুও তিনি নিজের সব বন্দোবস্ত করে কাদম্বিনীকে শ্রীপতি চরণ বাবুর বাড়ি পৌঁছে দিল। দুই বন্ধুর মিলন হলো। যোগমায়া বলল, ওমা, আমার কি ভাগ্য, তোমার যে দর্শন পাবো এমন তো আমার মনেই ছিল না। কিন্তু ভাই, তুমি কি করে আসলে? তোমার শ্বশুর বাড়ির লোকেরা কি ছেড়ে গেল? কাদম্বিনী চুপ করে থাকে। অবশেষে বলল, ভাই, শ্বশুর বাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করো না। আমাকে তুমি চাকরানির মতো বাড়ির এক প্রান্তে ঠাঁই দিও, আমি তোমাদের কাজ করে দেবো। যোগমা বলল, ওমা, সে কি কথা? চাকরানির মতো থাকবে কেন? তুমি আমার বন্ধু, তুমি আমার ইত্যাদি ইত্যাদি। এমন সময় শ্রীপতি ঘরে ঢুকলো। কাদম্বিনী খানিকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। মাথায় কাপড় দেওয়া বা কোনো রূপ সংকোচ বা সম্ভ্রমের লক্ষণ দেখা গেল না। সইয়ের ব্যাপারে শ্রীপতি কিছু মনে করে এজন্য ব্যস্ত হয়ে যোগমায়া নানা রূপে তাকে বোঝাতে আরম্ভ করে। খুব অল্প বোঝাতেই শ্রীপতি এত সহজে যোগমায়ের সমস্ত প্রস্তাবে রাজি হলো যে যোগমায়া মনে মনে সন্তুষ্ট হলো না। কাদম্বিনী বন্ধুর বাড়িতে আসলো, কিন্তু বন্ধুর সাথে মিশতে পারলো না। মাঝে মৃত্যুর ব্যবধান। আত্মসম্বন্ধে সবসময় একটা সন্দেহ ও চেতনা থাকলে পরের সঙ্গে মেশা যায় না। কাদম্বিনী যোগমায়ার মুখের দিকে চায় এবং কি যেন ভাবে। মনে করে স্বামী এবং ঘরকন্যা নিয়ে ও যেন বহু দূরে আরও এক জগতে আছে। স্নেহ, মমতা এবং সমস্ত কর্তব্য নিয়েও যেন পৃথিবীর লোক, আর আমি যেন শূন্য ছায়া। ও যেন অস্তিত্বের দেশে, আর আমি যেন অনন্তের মধ্যে। যোগমায়ার ও কেমন কেমন লাগলো, কিছুই বুঝতে পারল না। ত্রিলোক রহস্য সহ্য করতে পারে না, কারণ অনিশ্চিতকে নিয়ে কবিত্ব করা যায়, বীরত্ব করা যায়, পাণ্ডিত্য করা যায়, কিন্তু ঘরকন্যা করা যায় না। এই জন্য ত্রিলোক সেটা বুঝিতে পারে না। হয় সেটার অস্তিত্ব বিলোপ করে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, নয় তাকে নিজের হাতে নতুন মূর্তি দিয়ে নিজের ব্যবহারযোগ্য বানিয়ে তোলে। যদি দুটোর মধ্যে কোনোটাই না পারে তাহলে তার উপর খুব রাগ হয়। কাদম্বিনী যে কাজ করার নয় সেটাই করছে, আর যোগমায়া তার উপর রাগ করছে। ভাবছে, এ কি উপদ্রব কাঁধের উপর চাপলো। আবার আরো এক বিপদ, কাদম্বিনী নিজেকেই নিজের ভয় করছে। সে নিজের কাছ থেকে কিছুতেই পালাতে পারে না। যাদের ভূতের ভয় আছে তাদের আশেপাশে পিছনে ভয় করে, যেদিকে চোখ পড়ে না সেই দিকেই ভয়। কিন্তু কাদম্বিনীর নিজের মধ্যেই সব থেকে বেশি ভয়, বাইরে তার ভয় নেই। এই জন্য বিজন দুপুরবেলা সে একা ঘরে বসে এক দিন চিৎকার করে উঠত এবং সন্ধ্যাবেলায় দীপালোকে নিজের ছায়া দেখলে তার গা ছমছম করত। তার এই ভয় দেখে বাড়িশুদ্ধ লোকের মনে কেমন একটা ভয় জন্মালো। চাকর দাসীরা এবং যোগমায়া যখন তখন যেখানে সেখানে ভূত দেখতে আরম্ভ করল। একদিন এমন হইল, কাদম্বিনী অর্ধেক রাত্রে নিজের শোয়ার ঘর থেকে কেঁদে বাইরে বেরিয়ে এসে একেবারে যোগমায়ার ঘরের বাইরে এসে দাঁড়িয়ে বলল, দিদি দিদি, তোমার দুটি পায়ে পড়ি গো, আমায় একলা ফেলে রেখো না। যোগমায়া যেমন ভয় পেল তেমনি রাগও হলো। ইচ্ছা হলো এক্ষুনি এখান থেকে বের করে দেয়।
দয়া করে শ্রীপতি অনেক চেষ্টা করে তাকে ঠান্ডা করে পাশের ঘরে জায়গা দেয়। পরদিন অসময়ে ভেতরের ঘর ডাক আসলো শ্রীপতি। যোগমায়া তার উপর চিৎকার করতে আরম্ভ করলো, বলছে, হ্যাঁ গো, তুমি কেমন ধরনের লোক? একজন মেয়ে মানুষ নিজের শ্বশুর বাড়ি ছেড়ে তোমার ঘরে আসলো, মাসখানেক হয়ে গেছে, তবু যাবার নাম করে না, আর তোমার মুখে একটি আপত্তি মাত্র শুনি না। তোমার মনের ভাবটা কি আমাকে বুঝিয়ে বলবে? তোমরা পুরুষ মানুষই এইরকম হয়। বাস্তবিক সাধারণ স্ত্রী জাতির প্রতি পুরুষ মানুষের একটা নির্বিচার পক্ষপাত আছে, সেজন্য স্ত্রী লোকেরাই তাদেরকে অনেক অপরাধী বলে। নিঃসহায় অথচ সুন্দরী কাদম্বিনীর প্রতি শ্রীপতির করুণা সব থেকে কিছুটা বেশি ছিল। তার বিরুদ্ধে তিনি যোগমায়ের গা স্পর্শ করে শপথ করতে উদ্যত হলেন ও তার ব্যবহারে প্রমাণ পাওয়া যায় তিনি মনে করতেন নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকেরা এই নিঃসন্তান বিধবার প্রতি অন্যায় অত্যাচার করত, তাই সহ্য করতে না পারায় পালিয়ে কাদম্বিনী আমার কাছে আশ্রয় নিয়েছে। যখন এর বাবা মা কেউ নেই তখন আমি কি করে ছেড়ে দিই? এই বলে আমি কোনো রূপে সন্ধান নিইনি এবং কাদম্বিনীকেও এইসব প্রশ্ন করে কষ্ট দিতে চাইনি। তখন তার স্ত্রী তার অসার কর্তব্য বুদ্ধিতে নানা প্রকার আঘাত দিতে লাগলো। কাদম্বিনীর শ্বশুরবাড়িতে খবর দেওয়া যে তার ঘরের শান্তি রক্ষা করার একান্ত আবশ্যক, সেটা তিনি বেশ বুঝতে পারলেন। অবশেষে স্থির করলেন হঠাৎ চিঠি লিখলে ভালো ফল নাও হতে পারে, অতএব রানীঘাটে তিনি নিজে গিয়ে সন্ধান নিয়ে সিদ্ধান্ত নেবেন। শ্রীপতি তো গেলেন। এদিকে যোগমায়া এসে কাদম্বিনীকে বলল, দেখো, এখানে তোমার আর থাকা ভালো দেখাচ্ছে না, লোকে কি বলবে? কাদম্বিনী গম্ভীরভাবে যোগমায়ার মুখের দিকে তাকিয়ে বলল, লোকের সঙ্গে আমার সম্পর্ক কি? যোগমায়ার কথা শুনে অবাক হয়ে গেল এবং রেগে বলল, তোমার না থাকে আমাদের তো আছে, আমরা পরের ঘরের বউকে কি বলে আটকে রাখবো? কাদম্বিনী বলল, আমার শ্বশুরবাড়ি কোথায়? যোগমায়া ভাবিল, মরণ পুরা কপালই বলে কি? কাদম্বিনী আস্তে আস্তে বলল, আমি কি তোমাদের কেউ? আমি কি এ পৃথিবী? তোমরা হাসছো, কাঁদছো, ভালোবাসছো, সবাই নিজের নিজের নিয়ে আছো, আমি তো কেবল চেয়ে আছি। তোমরা মানুষ আর আমি ছায়া, বুঝতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝখানে কেন রেখেছেন? তোমরাও ভয় পাচ্ছ যে তোমাদের হাসি খেলার মধ্যে আমি অমঙ্গল আনি। আমি বুঝতে পারছি না তোমাদের সাথে আমার সম্পর্ক কি, কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য কোনো জায়গা রাখেনি তখন কাজে কাজেই বন্ধন ছিঁড়ে যাবে, তবু তোমাদের কাছেই ঘুরে ঘুরে বেড়ায়। এমন ভাবেই কথাগুলি বলল যে যোগমায়া কিছু বুঝিতে পারিল না, কিন্তু আসল কথাটা বুঝলো না, জবাবও দিতে পারল না, দ্বিতীয়বার প্রশ্ন করতে পারল না। অত্যন্ত ভাব